চ্যাম্পিয়নের মতন প্রত্যাবর্তন তো একেই বলে। কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদকে একরকম উড়িয়েই দিল। ৮০ রানে জয়, ৮০ রান। গত আইপিএল ফাইনালে যেরকম একটা একপেশে লড়াই দেখেছিলাম আমরা, আজকেও তাই দেখলাম এবং আবারও কলকাতা হায়দ্রাবাদকে একরকম উড়িয়েই দিল। গত ম্যাচে কলকাতার সমর্থকদের যতগুলো কমপ্লেন ছিল, আশা করি এই ম্যাচে কেকেআরের প্লেয়াররা প্রায় প্রত্যেকটারই কিছু না কিছু সমাধান বার করার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় যে প্রশ্নটা ছিল, ভেঙ্কটেশ আয়ার কবে রান করবেন? 23 কোটি টাকা পেয়েছেন, কবে রান করবেন? আজকে ভেঙ্কি যেরকম ব্যাটিং করলেন, সমর্থকদের মুখে কিন্তু হাসি ফুটেছে। এই জিনিসটা দেখার জন্যই কিন্তু ভেঙ্কটেশ আয়ারের জন্য 23 কোটি 75 লাখ টাকা পর্যন্ত বিড করেছিল কলকাতা। ভেঙ্কি আজকে প্রমাণ করে দিলেন যে তিনি পারেন। আগের দিন আমি যেটা বলেছিলাম, হয়তো একটু প্রত্যাশার চাপে ভুগছেন তিনি, বাট তিনি জানেন তিনি কি করতে পারেন এবং যেদিন তিনি ফর্মে থাকবেন এরকমই ব্যাটিং করবেন। পেস বোলিং, আমাদের পেস বোলিং প্রচুর অনভিজ্ঞ। দুজন ভারতীয় পেসার রয়েছেন, যার মধ্যে একজন আনক্যাপড হর্ষিত এবং তার সাথে বৈভব অরোরা। তো এই পেস বোলিং লাইনে আপনি কি বোলিং হবে সেটা নিয়ে অনেকে চিন্তায় ছিলেন, কিন্তু আজ হায়দ্রাবাদের বিধ্বংসী ব্যাটারদের সামনে যে বোলিংটা হলো, অনেকে ভাবছিলাম যে স্টার্ক নেই, কি হবে, হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা, বাট আমাদের এই দুজন পেসার বৈভব অরোরা, হর্ষিত রানা, তারাই প্রমাণ করে দিলেন তারাও কিন্তু পারে, তারাও পারে। একটাই চিন্তা থেকে গেল, সেটা হলো ওপেনিং জুটি। ওপেনিং জুটির সমাধান যদি আমরা পেয়ে যাই, সত্যি এই কলকাতা দল কিন্তু আবার আগের বারের মতনই ছুটবে। তবে কিছু সমস্যা রয়েছে, রিঙ্কু ফর্মে ফিরেছেন, সবকিছুই পজিটিভ, বাট যাই হোক, অল ওভার টিমটা কিন্তু ভালো কামব্যাক করলো। তবে শুরুটা খুব একটা ভালো হলো না। প্রথম 4টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে জয়, এই ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে। একটা ম্যাচে জিতছে, একটা ম্যাচে হারছে, এরকম করলে হবে না। আশা করি কলকাতা নাইট রাইডার্স কামব্যাক করবে এবং গতবারের মতনই পারফরমেন্স করবে। তো এবারের আইপিএলে কেকেআর এর শুরুটা খুব একটা ভালো হয়নি বলে যারা কষ্ট পাচ্ছেন, তাদের জন্য রয়েছে একটা সুখবর। কারণ আইপিএল এর শেষে আপনি জিতে নিতে পারেন একটি ব্র্যান্ড নিউ বাইক। এই আইপিএল এর মঞ্চে আপনি মোস্ট প্লে অ্যাপে সঠিক প্রেডিকশন করে জিতে নিতে পারেন ইয়ামাহা R15M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসার নাইট্রো 5 গেমিং ল্যাপটপ, JBL পার্টি বক্স, রেডমি নোট 13 প্রো সহ আরো আকর্ষণীয় পুরস্কার। এখানে আপনি রেজিস্ট্রেশন করলেই পাবেন 500 টাকা বোনাস এবং প্রত্যেক রেফারে থাকছে আনলিমিটেড 1200 টাকা বোনাস। এখানে আপনি পেয়ে যাবেন দৈনিক 200% স্পোর্টস রিলোড বোনাস এবং সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন। টাকা ট্রানজাকশনের জন্য রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই এবং বাংলাদেশি ইউজারদের জন্য রয়েছে নগদ, বিকাশ, রকেট এবং উপায়। সুতরাং কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে মোস্ট প্লেতে সাইন আপ করুন এবং আইপিএল এর শেষে জিতে নিন আকর্ষণীয় সব পুরস্কার। তো ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে শুরু করি, কারণ গত ভিডিওতেই আমি ভেঙ্কটেশ আয়ার কেন খেলতে পারছেন না, কি সমস্যা সেই নিয়ে আলোচনা করেছিলাম। সুতরাং এই ম্যাচের ক্ষেত্রে ভেঙ্কিকে দিয়েই টপিকটা শুরু করি। দেখুন, সবার আগে সমর্থকরা যে জিনিসটা বলছিলেন গত কয়েকদিন ধরে, যে ভেঙ্কটেশ আয়ার 23 কোটি টাকা পেয়েছেন, যেটা তিনি ডিজার্ভ করেন না। মানে ভেঙ্কি পারফর্ম করতে পারুন বা না পারুন, এই জিনিসটা নিয়ে তো বহুদিন ধরে আলোচনা চলছিল যে ভেঙ্কি কেন 23 কোটি পেয়েছেন, ওভার পেড, এত টাকা তারা ডিজার্ভ করেন না। এবার এই জায়গাতে দাঁড়িয়ে একটা সহজ ব্যাপার আপনারা একটু বুঝুন, ঠিক আছে? যারা ভাবেন যে এত টাকা ভেঙ্কি ডিজার্ভ করেন না, তাদের লজিক আছে, আমি মানছি, কিন্তু ব্যাপারটা এরকম নয় যে কলকাতা ইচ্ছে করে তাকে বেশি টাকা দিয়েছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। 23 কোটি 75 লাখ টাকা তিনি পেয়েছেন আইপিএল এর অকশনে, যেখানে তার জন্য বিডিং ওয়ার হয়েছিল, ঠিক আছে? এমন নয় যে কলকাতা এমনি তাকে 23 কোটি টাকা দিয়ে দিয়েছে, বা তাকে কলকাতা রিটেনশন পর্বে তাকে রেখে দিয়েছিল, রিটেন করেছে এবং সেখানেই তাকে 23 কোটি না, কলকাতা তাকে বিডিং করে 23 কোটি দিয়ে নিয়ে এসেছে। এবং এটার মানে হচ্ছে কলকাতার সাথে আরো একটা দল তার জন্য 23 কোটি 50 লাখ পর্যন্ত গেছিল, আরসিবি এবং কলকাতা দুটো দল মিলে কিন্তু বিডিং করেছিল। এমন নয় যে হঠাৎ করেই কলকাতার মনে হয়েছে চলো একদম 15 কোটি বাড়িয়ে দিই, 12 কোটিতে বিডিং হচ্ছে, চলো 10 কোটি বাড়িয়ে দিলাম, ডিরেক্ট 22 কোটি, ওরকম নয়। প্রত্যেকটা আইপিএল অকশনের প্রত্যেকটা বিডিং এর কিছু নিয়ম রয়েছে। যেমন একটা সময়ের পরে গিয়ে ওরকম 25 লাখ করে করে বাড়ে, 20 কোটি, তারপরে 20 কোটি 25, 20 কোটি 50, 20 কোটি 75, 21 কোটি, আবার 21-25, এরকম ভাবে অকশনটা ধীরে ধীরে এগোয়, ধাপে ধাপে এগোয়। এবং আরসিবি কলকাতার সাথে লাস্ট পর্যন্ত গেছিল বলেই দামটা 23 অব্দি উঠেছে। মানে এই ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু আরসিবিও চেয়েছিল। আরসিবির একটা প্ল্যানিং, আরসিবি কি কি টিম মানে কাদেরকে প্লেইং লেভেলে রাখতে চায়, সেই একটা প্ল্যানিং এর ফটো ভাইরাল হয়েছিল ফেসবুকে, আমি দেখেছিলাম। সেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার আরসিবির প্ল্যানিং এ ছিল এবং এই কারণেই তার জন্য 23 অব্দি গেছিল আরসিবি, 23 কোটি 50 অব্দি। বাট তারপরেও 23 কোটি 75 কলকাতা গেছিল, আরসিবি মনে করেছে আর আমি টাকা দিতে পারবো না। সুতরাং ভেঙ্কি এই টাকাটা এমনি পাননি, দুটো দল তার জন্য এতদূর লড়েছিল।
এবার দুটো দলের এতজন মস্তিষ্ক যখন একটা প্লেয়ারের জন্য লড়ছে, সেই প্লেয়ারটার মধ্যে কিছু না কিছু তো আছে, তাই না? সুতরাং ভেঙ্কির কিছু না কিছু রয়েছে যার জন্য তিনি 23 কোটি পেয়েছেন। এবার এটা তিনি একটু বেশি পেয়েছেন নাকি কম পেয়েছে সে নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু এমন নয় যে এমনি তার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, কিছু আছে। এবার ব্যাপারটা এটাই যে তিনি সেই কিছুটা বার করতে পারছিলেন না যেটা তিনি আজকের ম্যাচে করলেন। এই যে 29 বলে 60 রান তিনি করলেন আজকে, এই জিনিসটা আরসিবিও কিন্তু চেয়েছিল তার থেকে, এবং সেই কারণেই তাকে এই টাকাটা তারা দিয়েছে। আগের আইপিএলে ভেঙ্কির পারফরমেন্স দেখুন, যথেষ্ট ভালো খেলেছিলেন এবং সেই কারণে এত দাম উঠেছে, তাই না? কিন্তু সামহাও পারফরমেন্সটা হচ্ছিল না। এবং যে কোনো কলকাতার সমর্থক বলুন বা যে কোনো ক্রিকেট সমর্থক যখন দেখছেন যে 23 কোটি পাওয়ার পর এই পারফরমেন্স, তখন তাকে নিয়ে সমালোচনা, ট্রোল এগুলো হবেই, নিঃসন্দেহে হবে। ঋষভ পান্থকে নিয়ে কি হচ্ছে না? এমন না যে ঋষভ পান্থ খুব খারাপ প্লেয়ার, তিনি ডিজার্ভ করেন না 27 কোটি। লোকে বলছেন যে ভেঙ্কি 23 কোটি ডিজার্ভ করে না, এমন না যে ঋষভ পান্থ 27 কোটি ডিজার্ভ করেন না, মানে একটু বেশি টাকা। তবু আমি বলছি ঠিক আছে, সবাই জানতে যে ঋষভ পান্থ এত দাম পেতে চলেছেন, এত না হলেও টপ প্রাইস তো তার জন্য থাকছে, কিন্তু ঋষভ পারফরমেন্স করতে পারছে না, সুতরাং ঋষভকে নিয়েও ট্রোল হচ্ছে। সুতরাং মানুষ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী সমালোচনা করে, কিন্তু এত টাকা পাওয়ার পিছনে কিছু না কিছু লজিক প্রত্যেকটা টিম ওনার যারা যারা এত দূর বিডিং করে তাদের থাকে। যাই হোক, সো এটুকুন আমি বলতে পারি ভেঙ্কি 29 বলে 60 আজকে যা করলে সেটা তিনি করতে পারেন, আগেও করেছেন এবং ভবিষ্যতে হয়তো করতে পারে। তবে এটা এমন নয় যে এই 3টে ম্যাচ পরপর তিনি একটা এরকম ইনিংস খেললেন। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ভেঙ্কটেশ আর মিচেল স্টার্ক নন যে তিনি বড় ম্যাচে জ্বলে উঠবেন এই আশায় সমর্থকরা বসে আছেন, না। স্টার্কও প্রচুর টাকা পেয়েছিলেন, ভেঙ্কিও পাচ্ছিলেন, কিন্তু ডিফারেন্স এটাই, স্টার্কের উপর সমর্থকদের একটা আস্থা ছিল, সমর্থকরা জানতেন এই প্লেয়ারটা যেদিন জ্বলে উঠবে সব শেষ। কিন্তু ভেঙ্কির থেকে সেই জিনিসটাকেও দেখতে চান না, সবাই ভেঙ্কির থেকে একটা ভালো ইনিংস রেগুলার দেখতে চান। হ্যাঁ, একটা দুটো ব্যর্থতা আসতেই পারে, সবার কেরিয়ারই আসে, কিন্তু মোটামুটি ভালো খেলা দরকারে একটা এরকম আজকে যেরকম খেললেন এরকম ইনিংস খেলা, বা প্রয়োজনে চাপ কেটে যাবে এরকম একটা ব্যাটিং করা চাপের মুহূর্তে, সো এটাই সবাই দেখতে চান। এবং সেই জায়গাতে ভেঙ্কি আজকে ভালো খেলেছে। সেট হয়ে যাওয়ার পর প্রথম দিকে অবশ্যই স্ট্রাগল করছিলেন, এবং যখন ম্যাচ শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো যে প্রথম দিকে যে চাপে পড়ে গেছিলেন, ধীরে ধীরে খেলছিলেন, এটা কি ইচ্ছাকৃত? তখন ভেঙ্কি বললেন যে অ্যাকচুয়ালি আমি প্রথম দুটো ম্যাচে রান করতে পারিনি, তো একটু তো চাপ ছিল, চাপটা কেটে যাওয়ার পর সেখান থেকে যথেষ্ট ভালো কিন্তু ব্যাটিং তিনি করেছেন। ওয়েল প্লেড ভেঙ্কি। আজকে যে জিনিসটা সবাই তার থেকে দেখতে চেয়েছেন তিনি সেটাই করেছেন। দ্বিতীয়ত রিঙ্কু আজকে যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। শেষ দিকে তার ওই ওটাকে ক্যামিওই বলা যেতে পারে কিছু ক্ষেত্রে, বাট স্টিল একটা সময় রিঙ্কু এবং ভেঙ্কি দুজনে মিলে একটু স্লোই খেলছিলেন। ওই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে আরে ভাই, রাসেল, রামানদীপ, মঈন আলী এরকম হিটার পড়ে আছেন এখনো, তারা এখনো আসবেন, তো এরা কেন মারছে না, কেন একটু রিস্ক নিচ্ছে না? বাট শেষ দিকে তারা কিন্তু ভালো কামব্যাক করেছেন, এটুকুনি বলা যেতেই পারে। রিঙ্কু শেষ দিকে 17 বলে 32 এবং ভেঙ্কি 29 বলে 60। এই দুজনের যে পার্টনারশিপটা হয়েছিল প্রথম দিকে একটু স্লো ছিল, কিন্তু পরের দিকে একদম ফিফথ গিয়ারে চলেছে। সো অল ওভার 200, এই দুজন না থাকলে 200 কিন্তু হয়তো হতো না। এর আউট হলে যারা আসতেন তারাও চেষ্টা করতে পারতেন, বাট অবশ্যই ওই যে 175, 80 বা 185 ম্যাক্সিমাম হতে পারে একটা সময় মনে হচ্ছিল, সেটা 200 অব্দি কিন্তু তারাই এনেছেন। ওয়েল প্লে। তবে একদম লাস্টের দিকে আমি একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার খুব একটা ভালো লাগেনি। এটা হয়তো আমি একটু বেশি ভাবছি, বাট স্টিল এই জিনিসটা কলকাতায় দেখবো বলে আমার মনে হয়নি। যেটা দেখলাম রিঙ্কু এবং রাসেলের মধ্যে, দেখুন রিঙ্কু এবং রাসেলের জুটি খুব ভালো জুটি, এদের বন্ধুত্ব খুব ভালো, আমরা এর আগেও দেখেছি, অনেকদিন ধরেই খেলছেন তারা কেকেআরে। বাট লাস্টের দিকে আমি দেখলাম লাস্ট ওভারে, ওই লাস্টের আগের বলে রিঙ্কু অ্যাকচুয়ালি 2 রান নিতে চেয়েছিলেন, কিন্তু ওইদিকে রাসেল পৌঁছে গেছিলেন স্ট্রাইকিং প্রান্তে, তিনি বলছিলেন যে না, দরকার নেই। তখন রিঙ্কুর মুখটা দেখে মনে হলো, বা তিনি যেভাবে পিছন দিকে ঘুরে গেলেন, মনে হলো যেন রিঙ্কু বিরক্ত, অসন্তুষ্ট। আরে ভাই, আমি তো ভালো ফর্মেও ছিলাম, আমি স্ট্রাইক নিতেও পারতাম, মোটেই খুব সহজে 2 রান নেওয়া যেত না, বাট রিঙ্কু চেয়েছিলেন সামহাও। তো ওই জায়গাটাতে দেখলাম, এবং লাস্ট যে বলটা আপনি ভাবুন যেটাতে রাসেল রান আউট হলেন, যেটা পুল মারতে গেছিলেন রাসেল কিন্তু মারতে পারলেন এবং তারপরে রান আউট হলেন, ওই বলে রিঙ্কু খুব দূরে দাঁড়িয়েছিলেন এবং সিঙ্গেল নেওয়ার কোনো ইন্টেনশনই রিঙ্কুর মধ্যে ছিল না। নর্মালি লাস্ট বলে প্রত্যেকের এই ব্যাপারটা থাকে যে 6 হলে তো ভালো, আদারওয়াইজ একটা সিঙ্গেল নিয়ে 1 বা 2 রান যেন কোনোভাবে হয়। রিঙ্কু যে জায়গাতে দাঁড়িয়েছিলেন হয়তো তিনি রান নিতেন, কিন্তু ওই রাসেল বলটা মিস করার পরে যে রিঙ্কু দৌড়ে যাবেন, সে নন স্ট্রাইকার প্রান্তে রান আউট হোক বা না হোক, বা স্ট্রাইকিং প্রান্তে যে কোনো জায়গাতে হোক, ওই জায়গাটাতে রিঙ্কু দিলেন, এবং যে মুহূর্তে রাসেল মিস করলেন বলটা, রিঙ্কু মুখ ঘুরিয়ে পিছনের দিকে চলে গেলেন। হয়তো আমি এটা বেশি ভাবছি, বাট সামহাউ রিঙ্কু রাসেলের মধ্যে এই কানেকশনের যে অভাবটা আজকে দেখা গেল, এটা আমি নেক্সট ম্যাচগুলো থেকে আর চাই না। দ্যাটস ইট। রিঙ্কু রাসেল খুব ভালো পার্টনার, খুব ভালো বন্ধুও বটে, বাট এই জিনিসগুলো যেন সামহাউ না হয় যে না ভাই আমি ভালো খেলছি, তুমি রান স্ট্রাইকে দিচ্ছ না।
যাই হোক, আদারওয়াইজ কলকাতার ব্যাটিং খুব ভালো হয়েছে। যেটা সমস্যা থেকে গেছে সেটা হলো ওপেনিং জুটি, সুনীল নারায়ণ এবং তার সাথে কুইন্টন ডিকক। মেবি কলকাতা অন্য কিছু ট্রাই করতে পারে, কারণ মঈন আলীকে তারা আজকে স্পেন্সার জনসনকে বসিয়ে খেলিয়েছে, অর্থাৎ কলকাতা বিকল্প কিছু ভাবছে। এমন না যে তারা একজন বিদেশি পেসারকে খেলাবে, সেটা নয়, কলকাতা বিকল্প কিছু ভেবেছে। সো মেবি যেহেতু মঈন আলী রয়েছেন বোলিংয়ে, তাই নারিনের একজন রিপ্লেসমেন্ট হিসেবে তারা কিন্তু গুরবাজকে ভাবতে পারে নেক্সট ম্যাচে। ডিকককে আমি এখনই বসাতে বলবো না, গুরবাজ অথবা রহমান পাওয়েলও তিনি রয়েছেন, বাট পাওয়েল মেবি আপাতত সুযোগ পাবেন না, বাট গুরবাজকে কিন্তু কলকাতা ভাবতে পারে। আদারওয়াইজ ব্যাটিং খুব ভালো হয়েছে, 200 রান। রান চেস করতে যখন হায়দ্রাবাদ আসছিল, যারা নামছিলেন তাদেরকে দেখেই মনে হচ্ছিল এই হয়তো সব শেষ করে দেবে, কিন্তু বোলিং কলকাতার ফাটাফাটি হয়েছে। বৈভব অরোরা, প্রথম ম্যাচে বৈভব অরোরাকে দেখে যতটা অফ কালার মনে হয়েছিল, তারপর কিন্তু প্রত্যেকটা ম্যাচে ধীরে ধীরে তিনি কামব্যাক করছেন, আরো ভালো ফর্মে ফিরছেন। গত ম্যাচে তার নামার সুযোগ হয়নি, বাট আজকে যেভাবে বোলিং করেছেন, রাসার যদি ক্যাচটা না মিস করতেন ওখানে আরো একটা উইকেট পেয়ে যেতেন তিনি। অল ওভার বৈভব অরোরা আজকে 29 রান দিয়ে 3টে উইকেট তুলেছেন, যার মধ্যে একটা ছিল মেডেন উইকেট, লাস্ট বলে আর একটা উইকেট পড়তে পারতো। দারুণ বোলিং করেছে, বিশ্বাস করুন, খুব ভালো বোলিং করেছে। অপরদিকে হর্ষিত রানা, তিনি ঠিক একইভাবে চাপ বাড়িয়ে গেছেন, তিনি 15 রান দিয়ে একটা উইকেট, বাট 3-0-15-1 5-এর ইকোনমি রেট যখন মেনটেন করছেন তিনি, শুরুতে এরকম বোলিং করতে এসে, তাও আবার এই বোলিং লাইন আপের এগেনস্টে কারা বোলিং করেছেন, এই ব্যাটিং লাইন আপের এগেনস্টে অভিষেক শর্মা, হেড, খুব ভালো বোলিং, দুজনেরই খুব ভালো বোলিং হয়েছে। এই দুই ইন্ডিয়ান পেসার, যার মধ্যে একজন আনক্যাপড এবং আরেকজন সবে এসেছেন ভারতীয় দলে, এরকম পেস বোলিং যদি হয় তাহলে তো কোনো কথাই না। প্রত্যেকটা দলেই দেখুন এরকম প্রচুর মানে পেস বোলিং এ প্রচুর অভিজ্ঞতা রয়েছে। এই হায়দ্রাবাদের দলটাতেই দেখুন না আপনি, কামিন্স, শামি, হর্ষল প্যাটেলেরও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো ভারতের পেস বোলিং এর সেরকম অভিজ্ঞতা নেই। রাসেল তিনি মাঝে মাঝে বোলিং করেন, মাঝে মাঝে করেন না। একজন বিদেশি পেসার থাকলে রাসেলের আসার প্রয়োজনীয়তা সেভাবে মাঝে মাঝে হয়ই না। সো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি নিঃসন্দেহে বলতে পারি কলকাতার বোলিং কিন্তু খুব ভালো হচ্ছে, পেস বোলিং অ্যাটলিস্ট। আর তারপরে বরুণ, নারিন, এরা তো আজকে তো মঈন আলীকে বোলিংই করতে হলো না, ব্যাটিং তো করেনি, রামানদীপও কিছুই করেননি, এরা জাস্ট আজকে ফিল্ডে ছিলেন। সো অল ওভার কলকাতা দারুণ জয় পেয়েছে, 80 রানে জয় পেয়েছে, বিশাল জয় পেয়েছে। হায়দ্রাবাদ তো মানে এমন ডিমোশন হচ্ছে হায়দ্রাবাদের যে কি বলবো। প্রথম ম্যাচে 286, তারপর 190, তারপর 163, এবার 120, এরপরে 100 কমে তারা অল আউট না হয়, এমন ভাবে ডিমোশন হচ্ছে তাদের। সো হায়দ্রাবাদের তো সমস্যাটা বুঝতেই পারছেন। হায়দ্রাবাদ এমন একটা দল, এরা মানে যদি বিধ্বংসী খেলে তাহলে পুরো ঝড় উঠবে, আর এরা সামহাও একই সাথে যদি ব্যর্থ হয়েছে তখন সেই ঝড়টা আর কিছুই হবে না। মানে এরা ওই ইনিংস খুব সুন্দরভাবে বিল্ড করবে, অ্যাঙ্কারের ভূমিকা পালন করবে, দুটো উইকেট পড়ে যাওয়ার পর ধরে খেলবে, এই টাইপের প্লেয়ার কিন্তু এরা না। যাই হোক, কলকাতার ব্যাটিং খুব ভালো হয়েছে। রঘুবংশীর কথা বলা হয়নি, সরি, খুব ভালো খেলেছেন, 32 বলে 60 রান, 50 রান, খুব ভালো খেলেছেন। রঘুবংশীকে আগের দিনও আমি বলেছিলাম, আজও বলছি, এই প্লেয়ারটাকে কোনো সিচুয়েশনই যেন না ছাড়া হয়। স্টার বয়, কলকাতা স্টার বয় অঙ্কুরিশ রঘুবংশী। গিল ছেড়ে দিয়েছো কলকাতা, ঠিক আছে, ইটস ওকে, যেটা হয়েছে হয়েছে, বাট রঘুবংশীকে ছাড়া যাবে না, যাবেই না। দরকার পড়লে এই নারিন বা রাসেল যারা কলকাতার অটো চয়েস থাকেন প্রত্যেক বছর, রাখতেই হবে, এদেরকে বাদ দেওয়া হোক, কিন্তু রঘুবংশী প্লিজ নন। এইরকম প্লেয়ারকে ছেড়ে দিলে কিন্তু আপনি পরে গিয়ে ভুক্তভোগী হবে। সো খুব ভালো খেলেছেন রঘুবংশী, রিঙ্কু ভালো খেলেছেন, তার সাথে আজিঙ্ক্য রাহানে আজকে 27 বলে 38 ভালো খেলেছেন। শুরুতে দুটো উইকেট পড়ে গেল যখন 16-তে 2, সেখান থেকে খুব ভালো কামব্যাক হয়েছে। শুধু ওই ওপেনিং এর সমস্যাগুলো একটু সমাধান করে নেওয়া হোক, তাহলে কলকাতা কিন্তু আবারও আগের মতনই ছুটবে।